প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষার প্রতিদিনে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে অনেকেরই কিন্তু হঠাৎ হঠাৎ কোমর ব্যথা হয়, আবার আসলে ব্যথানাশক ওষুধ খান, পরবর্তীতে সুস্থ হয়ে যান। কিন্তু এই যে ঘটনাচক্রটি সেটি কিন্তু বারংবার ঘটতে থাকে। কি করবেন তখন? এরকম একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কোমর ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আজ আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোমর ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আসছি, সেটি হচ্ছে অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে হঠাৎ করে কোমরে ব্যথা হচ্ছে, বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, রেস্ট নিচ্ছেন, পরবর্তীতে আবার আসলে সুস্থ হয়ে যাচ্ছেন, কিন্তু এইটি আবার হচ্ছে, তখন আসলে কি করবেন তারা? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে দেখেন, কোমর ব্যথা ওষুধ খাচ্ছে, কিন্তু কেন ব্যথা হচ্ছে সেটা না, কারণ মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা ব্যথার, কিন্তু আমরা বলছি কি ব্যথা কিন্তু আমাদের বন্ধু, ব্যথা কিন্তু শত্রু না। ব্যথা আসছে একটা সিগন্যাল দিচ্ছে যে কোমরে কি সমস্যা আছে, সেটাকে আইডেন্টিফাই করে সেটাকে যদি সমাধান না করেন, ফলে কি হচ্ছে, ব্যথা কিন্তু কন্টিনিউ লেগেই আছে। এবং এটার কারণে আলটিমেটলি কিন্তু পেশেন্ট একসময় ডিসেবল হয়ে যাচ্ছে, চাকরি থেকে বহিষ্কার হচ্ছে, বিজনেসে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিদেশ থেকে রিটার্ন আসছে, প্রচুর মানুষ আছে বিদেশ থেকে চলে আসছে শুধু এই ব্যথার কারণে। কারণ ব্যথা তাদের সমস্যার সমাধান হচ্ছে না। যেখানেই যাক, যে কনসালটেন্টের কাছে, সবাই কিন্তু পেইন কিলার দিচ্ছে, পেইন কিলার, ক্যালসিয়াম, বাট এটা কিন্তু কোনোটাই তার সমাধান করছে না। কারণ আমরা বলছি কোমরে দুইটা কারণ আছে, দুইটা কারণে কোমর ব্যথা। একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন, প্যাথোলজিক্যাল ব্যাক পেন। মেকানিক্যাল ব্যাক পেনের মধ্যে যেটা ডিস্ক প্রোলাপস বা জয়েন্টগুলো ইনজিউর্ড, সেটা হতে পারে লিস্থেসিস, হতে পারে জয়েন্টের ডিসপ্লেসমেন্ট, হতে পারে তারপরে ডিস্ক প্রোলাপস, যেটা এই জিনিসগুলোর কারণে মেকানিক্যালি প্রবলেমটা হচ্ছে নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যেটা প্যাথোলজিক্যাল সমস্যা, যেমন সেখানে টিবি হতে পারে, টিউমার হতে পারে, ক্যান্সার হতে পারে, এইগুলা কারণে হতে পারে। তাহলে যে কারণেই ব্যথাটা হোক, ব্যথা তো ব্যথায়, যদি টিউমারের জন্য ব্যথা হয় সেটাও ব্যথা, ডিসপোলাপসের ব্যথা হলো সেটাও ব্যথা, উইকনেস ইমব্যালেন্সের ব্যথা হলো সেটাও কিন্তু ব্যথা। এখন ব্যথার সাথে কোনটা ভালো হবে? একটাও কিন্তু ভালো হচ্ছে না। উইকনেস বা ইমব্যালেন্স যদি থাকে সেটাকে ব্যালেন্স করতে হবে, ফাটল থাকলে ফাটাকে রিপেয়ার করতে হবে, টিউমার থাকলে টিউমারকে ফেলে দিতে হবে, তাহলে না সমস্যার সমাধান হবে। কিন্তু কি করছে? পেইন কিলার দিচ্ছে। পেইন কিলার কিন্তু কখনোই সমাধান করছে না, বলো জটিলতা বাড়াচ্ছে। ফলে কি হচ্ছে, তার কোমর ব্যথার কারণে নানান জটিলতায় সে আস্তে আস্তে জর্জরিত হচ্ছে। কোমর ব্যথার কারণে ঘাড় ব্যথা হচ্ছে, কোমর ব্যথার কারণে হাঁটু ব্যথা হচ্ছে, যেটা হচ্ছে লং টাইম ব্যাক পেন, বায়োলেটারাল বোথ নি জয়েন্ট পেনের কারণ। কোমর ব্যথাকে যত আপনি দিন দিন পালতেছেন, আস্তে আস্তে আপনার হাঁটু ড্যামেজ করে দিচ্ছে। আপনার হাঁটুর দুটা কার্টিলেজ কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে, পরবর্তী হাঁটু রিপ্লেস করছে, তারপর সমাধান হচ্ছে না। সো এই যে বারবার ভুল ট্রিটমেন্টের শিকার হচ্ছে আমাদের দেশে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু এই ট্রিটমেন্টে আক্রান্ত, এই বিপদের মধ্যে তারা আছে। যে কারণে আমরা কি বলছি যে অল দ্য ব্যাক পেন পেশেন্টস আর মেডিকেলি অরফ্যান। আসলে তারা যাবে কোথায়, কার কাছে গেলে সমাধান পাবে? আমরা কোমর ব্যথার এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, জি 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 দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। জি স্যার, প্রশ্ন হচ্ছে যে মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে, আচ্ছা জি মাঝে মধ্যে আমি ঘুম থেকে ওঠার পরে মাজা ব্যথা করছে, এটা কেন হচ্ছে, কি কারণে? আবার কতদিন যাবত হচ্ছে? কতদিন হচ্ছে এটা? এটা বহুদিন থেকে হচ্ছে। কোনো ট্রিটমেন্ট করেছেন? না না, কোনো ট্রিটমেন্ট করিনি। জি ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন, উনি বলছে মাঝে মাঝে ওনার কোমর ব্যথা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে। কেন হচ্ছে উনি জানে না, তো কেন হওয়ার জন্য জানার জন্য কিন্তু প্রশ্নটা করছে। গুড, ভেরি গুড। উনি যেখানে যাবে এই প্রশ্নটা করতে হবে। হ্যাঁ, তো অনেকদিন ধরে ব্যথা হচ্ছে, ব্যথা কিন্তু সমস্যা না, সমস্যা হচ্ছে কেন হচ্ছে, কেনটা সমস্যা। যে প্রশ্নটা উনি করেছে কেনটা, মানে হতে পারে এখানে ডিস্ক প্রোলাপস আছে, যেটা রাতে শুয়ে থাকলে ওখানে রস দিয়ে ডিস্কটা বালজিং হয়ে যায়, যেটা ফ্লুইডটা কালেকশন করে ডিস্কটা বালজিং হলে সকালে উঠে দাঁড়ালে ব্যথাটা করে, একটু হাঁটলে কমে যায়। যদি এটা হয়, এটা কনফার্ম করা যায়, এমআরআই করলেই কিন্তু যথেষ্ট। একটা জাস্ট এমআরআই করলে দেখতে পাবে যে কেন ব্যথাটা হচ্ছে। যদি সেখানে টিউমার থাকে, আদার্স কোনো ইনফেকশন থাকে, সেটাও কিন্তু ধরা পড়বে। সো
এই রোগীদের প্রথমে একটা এমআরআই করা উচিত। এমআরআই যদি না করো তবু চলবে, শুধু ফিজিওথেরাপি করতে হবে, কেন ব্যালেন্স করতে হবে। এখানে কিন্তু ওষুধের সমাধান হবে না, কারণ মাঝে মাঝে পেইন আসছে মানে ওষুধ যাবে না। দর্শক, আমি আপনার সার্চ করে আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে গিয়ে একটু ফিজিওথেরাপি শিখে নেবেন। আপনার মাসলকে স্ট্রং করতে হবে, যদি পারেন অবশ্যই একটা এমআরআই করে দেখে নেবেন, কারণ দেখে নেওয়াটা খুব জরুরি। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমি লালমনিরহাট থেকে বলছি। আমার নাম হচ্ছে শ্রী পরিমল চন্দ্র রায়। জি। আমার ওই যে কোমরের ব্যথা, হ্যাঁ জি, আমি ওষুধ খাচ্ছি, কিন্তু ওষুধটা যে সময় খাই ওই যে 10 টাকার একটা গ্যাস ব্যথা ট্যাবলেট আছে, ওটা খাওয়ার পরে একটু কমে, তারপরে আর এটা খাওয়ার পরে একটু কমার পরে দেখা যাচ্ছে যে আবার ব্যথা করে। কতদিন যাবত ব্যথাটা হচ্ছে? এটা তো এই যে প্রায় 2-2.5 বছর। 2-2.5 বছর। কোনো পরীক্ষা করেছেন? না, কোনো তো পরীক্ষা করি নাই। ধন্যবাদ, আমরা উত্তরটা দিই। দেখেন, ওনার যেটা আছে কোমরে ব্যথা, একই সমস্যা। কেন ব্যথা হচ্ছে কিন্তু জানে না, 2-2.5 বছর তো ব্যথা। তবে যদি ডিসপোলাপস থাকে সেটাও বেড়ে যাচ্ছে, যদি কোনো ফরেন মানে অন্য কোনো কিছু থাকে, প্যাথোলজি থাকে, সেটাও বেড়ে যেতে পারে। সো প্রথমে যেটা করেন সেটা আগে জানতে হবে যে কেন ব্যথাটা হচ্ছে। জানার জন্য একটাই টেস্ট, এমআরআই করলে জানা যাবে। দেন ফিজিওথেরাপি কিন্তু সমাধান করবে, ওষুধের সমাধান করবে না। সো দর্শক, আমি আপনার সাজেস্ট করবো আপনি ওষুধ খাওয়া বন্ধ করে জাস্ট ফিজিওথেরাপি করেন। অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞর পরামর্শ নেবেন, ফিজিওথেরাপি করবেন, এবং যদি পারেন অবশ্যই একটা এমআরআই করে দেখে নেবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সাথে। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক, ফোনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনি পুনরায় চেষ্টা করবেন। নিশ্চয়ই আমরা যে বিষয়টি আপনার কাছ থেকে শুনছিলাম সেটি হচ্ছে এই যে ফিজিওথেরাপির কথা বলছেন, অনেক ক্ষেত্রে আসলে অনেকে মনে করে থাকেন যে রেস্ট নিচ্ছেন, এটাও কি আসলে ফিজিওথেরাপি কিনা? না, রেস্ট হচ্ছে একটা সিস্টেম, বাট রেস্ট ফিজিওথেরাপির মধ্যে পড়ছে। যেমন কেন আমি ফিজিওথেরাপি দিব, এই কেন উত্তরটা আমাকে জানতে হবে। যেমন মেরুদণ্ড ফেটে জেল বেরোয় গিয়েছে, তাহলে কি এই জেলটা রিপেয়ার করার জন্য রেস্ট লাগবে, দেন ফিজিওথেরাপি দিতে হবে তাকে বেঁচে থাকার জন্য। কারণ কোনো ব্যক্তি যদি অ্যাডাল্ট পার্সন 40, 50, 60 বছরের কোনো ব্যক্তি যদি 1.5 মাস বিছানায় শুয়ে থাকে, তাহলে তার রিস্কগুলো আছে, যেটা তার ডিভিটি হতে পারে, ডিপ ভেনাস থ্রম্বোসিস, ব্রেন স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। সো এইগুলোকে প্রিভেনশন করার জন্য, যেন এগুলো না হয় সেই জন্যই ফিজিওথেরাপি দিতে হবে। কিন্তু রেস্ট হচ্ছে সিস্টেম, রেস্টের কারণে ফাটাটা জোড়া নেবে, আর থেরাপির মাধ্যমে তার শারীরিক যে সুস্থতা সেটা থাকবে, প্লাস হচ্ছে তার মাসেল উইকনেস যে হয়ে যাচ্ছে শুয়ে থাকার কারণে, সেটাকে স্ট্রেংথেনিং করা হবে। তা ফিজিওথেরাপি হচ্ছে এই কাজগুলো করছে, আর রেস্টের মাধ্যমে জোড়া নিচ্ছে, রিপেয়ার নিচ্ছে। আর যদি ব্যথা বেশি হয় সেক্ষেত্রে আমরা বলছি পেইন কিলার না খেয়ে ইলেকট্রোথেরাপি, এটাও ফিজিওথেরাপি, পার্ট অফ ফিজিওথেরাপি। সো ফিজিওথেরাপি অ্যাকচুয়ালি একটা সিস্টেম। ফিজিওথেরাপি নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল একটা জিনিস দিয়ে কখনোই বোঝানো যায় না। আমরা ফিজিওথেরাপির এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি দর্শক, আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে আমাদের প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি। জি, আমার নাম হচ্ছে শামসুন নাহার। আচ্ছা, জি, আপনার সমস্যা বলুন। আমার সমস্যা হচ্ছে মানে বুকের নিচে, মানে পেটের উপরে ওইখানে ব্যথা করে, বুঝছেন, হেঙ্গে ব্যথায় 1 মাসের মতো হয়েছে আর কি, ব্যথা করে। কোনো ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখেছি। কি বলেছে, কেন ব্যথা হচ্ছে? ডাক্তার বলে কি মানে গ্যাসের ব্যথা। আচ্ছা আচ্ছা, আমার ক্ষুধা লাগে, বুঝছেন, ক্ষুধা তো লাগবে, গ্যাসও হয়, হ্যাঁ, ক্ষুধা লাগে, প্রচন্ড ক্ষুধা লাগে মাঝে মাঝে। জি ধন্যবাদ, উত্তর দিচ্ছি। যেহেতু তার পেটের উপরে বলছে যে ব্যথাটা হচ্ছে, হতে পারে গ্যাস্ট্রিকের ব্যথা হতে পারে, তো অবশ্যই এটা দেখে নেওয়া উচিত, বা অন্য কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় যে গলব্লাডার পাথর হলো ব্যথা হতে পারে, তো আসলে তো টেস্ট করে দেখতে হবে, আন্দাজে বলার সুযোগ না। একটা আল্ট্রাসোনোগ্রাম করলে কিন্তু জানতে পারবে। কোমরের কাছে, কোমর থেকে হতে পারে। জি, কোমর থেকে। হ্যাঁ দর্শক, আসলে আপনাকে একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে হবে। এটা যে ডাক্তারের কাছে দেখাচ্ছে ওনাকে বলবে একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখলেই বোঝা যাবে যে এটা কি আসলে গ্যাসের ব্যথা, নাকি এটা গলব্লাডার স্টোন আছে, না অন্য কোনো মেকানিক্যাল সমস্যা হচ্ছে। দেন আপনাকে ঠিক করে দেবে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা ফিজিওথেরাপির ব্যাপারগুলো নিয়ে শুনছিলাম। অনেকের ক্ষেত্রে আসলে অনেক ফিজিওথেরাপিস্ট বলে থাকেন যে 7 দিন আসতে হবে, কোনো ক্ষেত্রে বলে থাকেন যে 14 দিন, কোনো ক্ষেত্রে 42 দিন। অনেক ক্ষেত্রে যেটি আমরা দেখি যে আসলে 3 দিন 4 দিন যাওয়ার পর অনেকে যাচ্ছে না। সেক্ষেত্রে কি আসলে একেবারে নিরাময়ের যে বিষয়টির কথা আমরা বলি সেটা কি সম্ভব কিনা? না, আসলে যেটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করতে হয়, যেমন আমরা এই ট্রিটমেন্ট প্ল্যান কি রয়েছে সেটি নিয়েও জানবো। তবে আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমার হচ্ছে গিয়ে যে পায়ের তলা প্রচন্ড ব্যথা করে, পায়ের গোড়ালি ব্যথা করে, এখন এটার জন্য কি করা যেতে পারে? কতদিন যাবত ব্যথা হচ্ছে? আসলে এটা প্রায় 3-4 মাস যাবত ব্যথা হচ্ছে। কোমরে কোনো ব্যথা আছে? কোমরে ব্যথা আছে, হালকা ব্যথা আর কি। কোনো চিকিৎসা করেছেন? পায়ের মানে হাঁটু থেকে একদম পায়ের গোড়ালি পর্যন্ত, পায়ের পাতা একদম সকালে ঘুম থেকে উঠতে পারে না পায়ের ব্যথার কারণে। কোনো চিকিৎসা করেছেন আপনি? হ্যাঁ, ডাক্তার তো দেখাইছি এর আগে, মানে ওষুধ দিছে কিছু, মানে ক্যালসিয়ামের দিছে, ওষুধ দিছে, ওগুলা খাইতেছি কিন্তু কাজ করতেছে না। ব্যথাটা কেন হচ্ছে বলেছে যে কি কারণে ব্যথাটা হচ্ছে? না, উনি শুধু 1 মাসের জন্য ওষুধ দিছে, বললো যে যদি খাওয়ার পরে যদি না কমে তাহলে একটা মানে পরীক্ষা দিছে, রক্ত পরীক্ষা, ওটা নিয়ে আসতে পরীক্ষা করে। জি, ধন্যবাদ। আমরা উত্তরটা দিই। দেখেন সাপোর্টিভ ট্রিটমেন্ট, এরকম কোমর ব্যথা নিয়ে অনেক রোগী আছে যারা কিন্তু এই ক্যালসিয়াম খেয়ে 1 মাস সময় নষ্ট করছে, 2 মাস সময় নষ্ট করছে, আসলে আলটিমেটলি কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাবে। কারণ ব্যথাটা কেন হচ্ছে সেটা আগে জানতে হবে, কারণ ক্যালসিয়ামের সমস্যার জন্য ব্যথা কখনোই কোমরে হবে না, এটা আমাদের একটা ভুল ধারণা আছে। অনেকেই দেখবেন ক্যালসিয়াম খাচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর, সো এটা কোনো ট্রিটমেন্টের মধ্যে পড়ে না। যেটা হলো তার কোমরে ডিস্ক প্রলাপস আছে, যেটা তার কিন্তু মানে মাঝে মাঝে ব্যথা হচ্ছে, এবং ব্যথা কিন্তু পায়ে মাসেল পেন, যেটা নার্ভের মাধ্যমে কোমর থেকে যায়। তো কোমরে তার ডিস্ক প্রলাপস আছে, এটা এমআরআই করলে ধরা পড়ে। একটা এমআরআই করে দেন ফিজিওথেরাপি, যদি এমআরআই নাও করে ফিজিওথেরাপি করলে কিন্তু সে ভালো হয়ে যাবে। দর্শক, আমি আপনার সাজেস্ট করি আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে গিয়ে ফিজিওথেরাপি করেন। এটা ফিজিওথেরাপির মাধ্যমে ভালো হয়ে যাবে। এটা আসলে আপনার ক্যালসিয়াম বা ব্যথা ওষুধ খেয়ে ভালো হবে না, এটা আস্তে আস্তে আরও খারাপ হয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। জি, আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মুক্তা জামালপুর থেকে বলছি। জি জি, সমস্যা বলুন। আমার ডান হাতে কুনিতে দীর্ঘদিন ধরে ব্যথা, আঘাত পাইছি প্রায় 1 বছর হলো, কিন্তু ব্যথা 2-3 মাস ধরে বেশি হচ্ছে। আচ্ছা, ডান হাতের কোনুতে এক্সরে করছি, উনি বলছে হাড়ে কোনো আঘাত পায় নাই, কিন্তু রোগে আঘাত পাইছে। আচ্ছা, এরপরে আর ওষুধ খাইছি কিন্তু ব্যথা কমতেছে না। আচ্ছা আচ্ছা, এমআরআই করেছেন? জি না। ধন্যবাদ। যেটা হলো তার বলছে যে ভাঙে নাই, কিন্তু তার রগে আঘাত পেয়েছে, মানে টেন্ডন ইনফ্লামেশন, টেন্ডোনাইটিস হতে পারে। এটা আমরা টেনিস এলবো অনেক সময় ডেভেলপ করে, গল্প এলবো ডেভেলপ করে, এটা ফিজিওথেরাপি দিলে ভালো হয়ে যায়। এখানে আসলে ওষুধ, ব্যথা ওষুধ কাজ করবে না, সাময়িক কমাবে বাট আস্তে আস্তে বাড়াবে। তো এখানে ফিজিওথেরাপি ভালো কাজ করবে, পার্মানেন্ট সলিউশন করবে। তো দর্শক, এটাকে আমরা বলি টেনিস এলবো, অনেক সময় আঘাত কারণে ব্যথাগুলো হতে পারে। সো এটা একমাত্র ট্রিটমেন্ট ফিজিওথেরাপি। এখানে গরম পানি শেক কিন্তু ভালো রেজাল্ট। সো আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট দেখে একটু ফিজিওথেরাপি শিখে নেবেন। হাতের কিছু এক্সারসাইজ করতে হবে, যে টেন্ডন আঘাতপ্রাপ্ত তাকে স্ট্রং করতে হবে। সো একটু ফিজিওথেরাপি করলে ইনশাআল্লাহ আশা করি ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। একজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন এই মুহূর্তে। দর্শক কে আছেন আমাদের সাথে? দর্শক এই মুহূর্তে কে রয়েছেন আমাদের সাথে? জি, আমি কুষ্টিয়া থেকে আরজু বলছি। জি দর্শক, আপনার প্রশ্নটি করবেন। জি, আমার এই কোমরে বাম সাইডে ব্যথা, ঠিক আছে? জি, অনেকদিন যাবতই 2 মাস আগে থেকে আমি চিকিৎসা হচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, কি চিকিৎসা করেছেন? চিকিৎসা হচ্ছিলাম, এই যে ওষুধগুলা খাচ্ছিলাম আপনার ডাক্তার শহীদুল্লাহ, ঠিক আছে? জি, এই যে এখানে নেক্সিন আছে, নেক্সিন প্লাস, ঠিক আছে? এই ওষুধগুলা খাচ্ছে, ট্যাবলেট প্যারাডল। নিশ্চয়ই। এখন ব্যথার কি অবস্থা আপনার? এখন ব্যথা তো যখন ওষুধ খাই ব্যথাটা তেমন থাকে না সারাদিন, আবার সকালে একটা, রাত্রে একটা, 2 বেলা খাওয়া লাগে, একটা শুধু 3 বেলা, ঠিক আছে? জি, আমরা বুঝতে পারছি দর্শক। জি জি, আমাদের সাথে থাকুন। দেখেন, আমরা সবসময় কিন্তু বলছি ব্যথা কিন্তু আমাদের বন্ধু। কারণ যিনি গড আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি মানুষের মধ্যে একটা ব্যথা দিয়েছেন, যে ব্যথায় কিন্তু আমাদেরকে অলওয়েজ প্রিভেনশন করছে, সমস্ত আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রাখছেন। যদি কোনো রোগে ব্যথা থাকে, সেই রোগে কিন্তু মৃত্যু হওয়া খুবই ডিফিকাল্ট। আর পেইনলেস যে কোনো ডিজিজ হচ্ছে আজরাইল। ব্যথা ছাড়া যে রোগ আসে সেই রোগ কিন্তু মেরে ফেলবে, আর যে রোগে ব্যথা আছে সেই নীরব ঘাতক, যেটি রাইট। তো নীরব ঘাতক হলো পেইনলেস। আর পেইন আছে মানে সেই রোগ কিন্তু আপনাকে মারবে না। কিন্তু আমরা ভুল করে সেই পেইন, যে আমাদের সবচেয়ে বড় বন্ধু, চরম বন্ধু, সেই পেইনকে আমরা কিল করার জন্য আমরা সারাক্ষণ উঠে পড়ে আছি। এবং দেখেন, ওনারও কিন্তু সেই একই ঘটনা, পেইন কিলার খাচ্ছে। পেইন কিলার এখানে কাজ করবে না। ওনার কোমরে ডিস্ক প্রলাপস আছে, এটাকে ওনার ফিজিওথেরাপি দিয়ে সমাধান করতে হবে। সো যদি দর্শক আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখে ফিজিওথেরাপি করেন, যদি পারেন অবশ্যই একটা এমআরআই করে নেবেন, না পারলে ফিজিওথেরাপি করলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কল রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক ফোনটি কেটে গিয়েছে, আপনি পুনরায় চেষ্টা করবেন।
একটি বিষয় আসলে একেবারে রোগীদের ভাষায় আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে অনেক রোগী বলে যে ফিজিওথেরাপি নেওয়া প্রয়োজন, সেটির জন্য কি আসলে হাসপাতালে শরণাপন্ন হতেই হবে কিনা, সেখানে থাকতেই হবে কিনা, নাকি আসলে ফিজিওথেরাপিস্ট যিনি আছেন তার কাছে যাবেন, তিনি শিখিয়ে দিবেন, বাসায় সেই অনুযায়ী নেবেন, কিভাবে আসলে চিকিৎসার ধরনটি নির্ধারিত হবে? অ্যাকচুয়ালি ফিজিওথেরাপিটা কিন্তু আপনি 90% ক্ষেত্রে বা 95% ক্ষেত্রে বাসায় করাই সম্ভব, নিজে নিজে করা যায়। কারণ আমরা প্রতিদিন দৈনন্দিন যা করি তার মধ্যেই কিন্তু অনেক সময় ফিজিওথেরাপি অটোমেটিক আমরা করছি। ফিজিওথেরাপি মানে থেরাপিউটিক এক্সারসাইজ। আমরা যে এক্সারসাইজগুলো করছি, একটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, একটা থেরাপিউটিক এক্সারসাইজ। ওই এক্সারসাইজগুলোর মধ্যে কোনটা আমার দরকার, কোনটা আমার জন্য মেডিসিন, সেটাকে খুঁজে বের করার জন্য বিশেষজ্ঞ লাগবে, সেই হচ্ছে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ। যেমন অনেকে আছে হাঁটু ব্যথার জন্য নামাজ পড়ছে, নামাজ পড়তে অনেক সময় একটু ব্যথা হলেও নামাজ পড়তে ভয় পায়, কেন বলে যে মনে হয় হাঁটু ছিঁড়ে যাবে। একজন বিশেষজ্ঞ বলবেন না, আপনার হাঁটু ছিঁড়বে না, আপনি কষ্ট করে নামাজ আদায় করে দেবেন, ভালো হয়েছে। অনেক হয়ে যাচ্ছে। আমার কাছে লক্ষ লক্ষ রোগী যারা আছে তারা নামাজ পড়ে কিন্তু হাঁটু ব্যথা ভালো করেছে। অনেকে ঘাড় ব্যথা হচ্ছে, বলছে চেয়ারে বসে নামাজ পড়েন, না বুঝেই বলছে। ঘাড় ব্যথার জন্য কিন্তু নামাজ যায় নামাজে পড়া উচিত, তো একজন বিশেষজ্ঞ বুঝবে। কারণ ঘাড় ব্যথার নামাজে যে সেজদাটা হচ্ছে, আমরা সেটা বলছি নেক এক্সটেনশন উইথ ওভার প্রেশার। তো ঘাড় ব্যথার ওষুধ হচ্ছে নেক এক্সটেনশন উইথ ওভার প্রেশার, সেটা কিন্তু আমার সেজদাই আছে। তাহলে ঘাড় ব্যথা নিয়ে আপনি যদি চেয়ারে বসে নামাজ পড়েন তখন হয় ফ্লেকশন, জাস্ট উল্টা। সো এই যে ভুলগুলা কারেকশন করার জন্য বিশেষজ্ঞ লাগবে। এই কারণে ফিজিওথেরাপি দেওয়ার জন্য অবশ্যই বিশেষজ্ঞর কাছে গিয়ে শিখে এসে বাসায় নিজেই করতে পারবে। ফিজিওথেরাপির এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো। আমাদের সাথে একজন দর্শক ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। নমস্কার, আমি জেনবিও ত্রিপুরা, জি। আমি বান্দরবন থেকে আছি। জি আপনাদের নিয়মিত এসপি হসপিটালের প্রোগ্রামটা দেখি। জি, ধন্যবাদ দর্শক আপনাকে। জি, কি সমস্যা বলুন? আমার সমস্যা হচ্ছে, আমি ওই কৃষকের তো একজন কাজ করি, তো হঠাৎ বার উত্তোলনের মধ্যে দিয়ে আমার কোমরটা শব্দ হওয়ার পরে আমি ঠিক মতো কাজ করতে পারতেছিলাম। আচ্ছা, তো আর এরপরেও ওই ওষুধ ডাক্তার ট্রিটমেন্ট নিয়েছি, ওই ব্যথা ইঞ্জেকশনটা দেয় এবং ব্যথা ওষুধ খাওয়াচ্ছে আমাকে। আমি কিন্তু দীর্ঘদিন তারপরও মাঝে মাঝে সুস্থ হয়ে আবার হঠাৎ করে বেড়ে উঠি আর কি। তো উঠার জন্য মানুষ তো ওই বসার জন্য সহযোগিতা নিয়ে বসতে হয় আর কি। আচ্ছা, আজকে ইদানিং আবার বাইকে যাওয়ার সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আর কোমরটা ব্যথা বেড়ে গেল আর কি। কথা বলার সাথে শ্বাস টানার সাথে সাথে ব্যথা আমার কোমরের ডান পাশে। আচ্ছা আচ্ছা, এখন কি ব্যথা কোমরে হচ্ছে? হ্যাঁ জি জি। কোমরে কি আপনি এমআরআই করেছেন? জি না। জি, ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন, অনেকে আছে এরকম কোমরে তো ওষুধ খাচ্ছে, আস্তে আস্তে কিন্তু উইকনেস ডেভেলপ করছে। হাঁটাচলা করতে গেলে বা বসতে উঠতে গেলে তার একজন হেল্প নিতে হচ্ছে, তার মানে তার মাসেল কাজ করছে না। মাসেলটা উইক হচ্ছে কেন? তার মেরুদণ্ডের নার্ভ ইঞ্জুরির কারণে। তাহলে আমাদের কিন্তু মেরুদণ্ড ইঞ্জুরিটাকে চেক করতে হবে। চেক করার জন্য একটা এমআরআই লাগবে। এমআরআই করলে চেকটা করা যাবে তার ডিস্ক প্রলাপসিস, ওটাকে রিপেয়ার করে মাসেলকে স্ট্রেংথেনিং করতে হবে। তাহলে কিন্তু স্বাভাবিক সুস্থ, একদম সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারবে। দর্শক, আমি এখন সাজেস্ট করব আপনার ফিজিওথেরাপি করতে হবে। অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি করতে হবে। পারলে একটা এমআরআই করে কোমরটাকে দেখে নিতে হবে, কারণ কোমরে আপনার ডিস্ক প্রলাপস আছে কতটুকু আছে এটা দেখে নিলে ভালো হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এবং ফিজিওথেরাপির মাধ্যমে এটা 100% রিকভারি করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আরেকজন দর্শক রয়েছেন আমাদের সাথে। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক এই মুহূর্তে কে রয়েছেন আমাদের সাথে? জি জি জি, আমি সেলিম বলছি পাবনা থেকে। জি জি, সমস্যা বলুন। জি জি, জি জি, ওই আমি বাম কাতে শুতে পারি না। জি, বাম কাতে শুতে পারি না। বাম কাতে শুলে আমার ডান পাশে পেইন হয়, ব্যথা, পেটে ব্যথা হয়। তো শুধু ডান পাশেই শুয়ে থাকি। তো অনেক সময় ওই হাতে মাথার নিচে হাত দিয়ে শুই। এরই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে আমার ডান পাশের শোল্ডারে ব্যথা হতে হতে এখন ওই হাতটা উঁচা করতে পারি না। জি, কোনো চিকিৎসা করেছেন? না, ওই অনেক সময় হাতটা ঘোরাই বা এক্সারসাইজ করি, একটু ভালো লাগে, তারপরে কিন্তু ব্যথাটা 15 দিন 1 মাস যাবত হয় চলছে। কোনো চিকিৎসা করেছেন? কোনো চিকিৎসা করেছেন? হ্যালো, কোন চিকিৎসা করেছেন দর্শক? হ্যাঁ, আমি এর আগে একবার, মানে 1 বছর আগে একবার এরকম হয়েছিল। হওয়ার পরে ওই নিউরোবি ট্যাবলেট আচ্ছা আচ্ছা আমাকে দিয়েছিলেন, কমছে, এক্সারসাইজ দিয়েছিলেন, কমছে, আবার এটা হয়েছে। জি, ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। ওনার সমস্যা আছে হলো মেরুদণ্ডে একটু ডিসপ্রলাপস আছে, যে কারণে সে একটা সাইড যেটা ইমব্যালেন্স হয়ে আছে, ফলে কি হচ্ছে এক হাতের উপর শুইতে শুইতে ওই হাতে ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে। এটা আসলে ফিজিওথেরাপি দিলে ভালো হয়ে যাবে। দর্শক, যেটা আপনাকে ওই এক্সারসাইজগুলো করতে হবে, অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে একটু এক্সারসাইজগুলো শিখে নেবেন যে সঠিক এক্সারসাইজ কোনগুলা, দেন বাসায় নিজে নিজে করলে ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে?
দর্শক আমাদের সঙ্গে কে রয়েছেন এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমার ওয়াইফ গত 23 তারিখে অফিস করা অবস্থায় সে চেয়ার থেকে পড়ে গেছিল। জি। তার যখন এক্সরে করা হয়েছে তারপরে তার ককপিট ভেঙে গেছে। এখন তাকে ডাক্তার রেস্ট থাকার জন্য বলছে এবং তার কিছু ঔষধ দিচ্ছে। তো ওষুধগুলো সে খাচ্ছে, ওষুধগুলো খাওয়া অবস্থা তাতে প্রায় 3 সপ্তাহ, কিন্তু 3 সপ্তাহের ভিতরে দেখা যাচ্ছে ওষুধ বন্ধ করলে তার পুনরায় পেইন আসে বা সে হাঁটতে পারে, বসলেই সমস্যা বেশি হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা জোড়া নেওয়াটা কতদিন সময় লাগবে বা কি ধরনের ওষুধ চলবে, সেক্ষেত্রে আমি একটু আপনার সাথে জানতে চাচ্ছিলাম। জি ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছে। যেহেতু ইনজুরি আছে, এটা রেস্টে একটানা 3 থেকে 6 সপ্তাহ সময় লাগে, তো অবশ্যই ফিজিওথেরাপি করতে হবে। শুধু শুধু শুয়ে থাকলে যেটা হয়, মাসেল দিন দিন আরও উইক হয়ে যায়, ফলে যখনই হাঁটতে যাচ্ছে বসতে যাচ্ছে তখনই ব্যথাটা আসছে, যার ফলে শুয়ে থেকেও কিন্তু সে সমস্যার সমাধান করতে পারবে না। শুয়ে থাকা অবশ্যই মাস্ট এক্সারসাইজ করতে পারে, এক্সারসাইজগুলো শিখে নিবে, একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ বলে দিবে কোন কোন এক্সারসাইজ করবে, কতবার করবে, কতক্ষণ করবে। দর্শক অবশ্যই আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট শরণাপন্ন হয়ে আপনি এক্সারসাইজগুলো শিখে নেন, বাসায় রেস্টে থেকে এক্সারসাইজগুলো করলে এটা 42 দিন মাত্র করতে হবে, একটানা 42 দিন করলে ইনশাআল্লাহ 42 বছরের জন্য সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। জি আরেকজন দর্শক রয়েছেন আমাদের সাথে। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি দর্শক আপনার প্রশ্নটি করবেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি সিয়ামন্ত ফোন করি, আমি স্যারের একটু ফ্রেন্ড, আমি অনেকদিন ধরে স্যারের প্রোগ্রাম দেখি, এমনকি স্যারের হসপিটালে আমি গেছিলাম, আমার চিকিৎসা নিয়ে আসছি, মোটামুটি ভালো হচ্ছে। আমার বিষয়ে আমি মাথার চক্ষু পাচ্ছিলাম করে যায়, পরে ডাক্তার বললাম একটা এমআরআই নিয়েছি, আমি এমআরআই করাচ্ছি, করার পরে 1 মাস করার পরে কোনো ভালো, তো উনি বলছে আমার তো কোনো কাজ করা যাবে না। তো আমি যে কাজ করি দোকানদারি, মানে চাউলের বস্তা কি মদের বস্তা, মানে আমার যেতে লাগে বা আপনার ওই কাজ করা লাগে, তাতে মানে পরে মানে একটু ব্যথা করে। ওই স্যার বলছে কিছু এক্সারসাইজ আমার দিয়ে দিচ্ছে ডাক্তার, আমি অবশ্য করতেছি, ওদের নিয়ম মতো করবো নাকি আর কোনো চিকিৎসা নেই, এই জন্যই স্যারের ফোন দিচ্ছি। জি ধন্যবাদ, আমরা উত্তরটা দিই। দেখেন উনি আপনি ছিলেন আমার এখানে, ট্রিটমেন্ট করেছেন, ভালো আছেন, গুড। আবার ইনজুরি হয়েছে, যেটা হলো যে এক্সারসাইজ করতে হবে, এটা শিখে নিয়ে বাসায় করতে পারেন। কী এক্সারসাইজ দিয়েছে সেটা যিনি দিয়েছেন উনি ভালো বুঝবেন, কারণ কি এক্সারসাইজ কিন্তু নেগেটিভ পজিটিভ দুইটা থাকে। যেমন আমি এই রুম থেকে বেরোবো, তো একটা রাস্তা দিয়ে গেলে হচ্ছে নেগেটিভ পজিটিভ, আর একটা রাস্তা নেগেটিভ, এক রাস্তায় গেলে আমি আটকে যাবো, আর এক রাস্তা গেলে বের হতে পারবো। এখন কোন দিকে যাবো, ডিরেকশন যদি ভুল হয় তাহলে কিন্তু আমি রুম থেকে বের হতে পারবো না। ঠিক তাই আমাদের মেরুদণ্ডে যদি ইনজুরি হয়, ডিরেকশনটা হচ্ছে মূল। একটা পোস্টেরিয়র সাইডে ডিসপ্রলাপস হতে পারে, ল্যাটারাল সাইড হতে পারে, অ্যান্টেরিয়র সাইড হতে পারে, আবার বোথ সাইড হতে পারে। তো দর্শকের যেটা ফিজিওথেরাপি, একজন অবশ্যই ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এক্সারসাইজগুলো শিখে নিতে হবে, এবং এক্সারসাইজ করলে আশা করি ভালো হয়ে যাবে। তবে অবশ্যই যেহেতু ইনজুরি আছে সেহেতু একটু রেস্টে থাকা লাগতে পারে। আর সামনে ঝুঁকে কাজের আসলে আমরা না করি সবসময়, সামনে ঝুঁকে কাজ না করে নিচে বসে করেন, দাঁড়ায় করেন, সমস্যা নাই, সামনে ঝুঁকে কাজ করা বন্ধ রাখা উচিত। আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শকের ফোনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যে বিষয়টি আসলে দর্শক বলছিলেন যে এসপি হাসপাতালে আসছেন, চিকিৎসা নিচ্ছেন এবং ভালোও হয়েছেন, সেক্ষেত্রে আসলে অনেকেই যারা ফোন করে থাকেন, অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে কোথায় যাবেন, আসলে হঠাৎ করে কোমর ব্যথা কার কাছে যাবেন। এসপি হাসপাতালের বিষয়টি যদি একটু আপনার কাছ থেকে জানতে পারি যে সেখানে আসলে ব্যবস্থাপনা কিরকম, সেখান থেকে কি শিখিয়ে দেওয়া হয় কিনা, নাকি সেখানে ভর্তি থাকতে হয়? এসপি হসপিটাল অ্যাকচুয়ালি রিহ্যাবিলিটেশন হসপিটাল, কমপ্লিট রিহ্যাবিলিটেশন হসপিটাল। এখানে একজন রোগী আসবে, হয়তো কোমর ব্যথা আছে, হাঁটু ব্যথা আছে, ঘাড় ব্যথা আছে, সাথে ডায়াবেটিস আছে, তার প্রেশারের সমস্যা আছে, তার হার্টের সমস্যা আছে, দুনিয়ার ওষুধ খাচ্ছে, কিডনির সমস্যা হয়ে গেছে, এরকম অনেক রোগী আসে মাল্টিপল কমপ্লিকেশন নিয়ে। তো আমাদের কাছে আসলে প্রথমে আইডেন্টিফাই করতে তার কী কী প্রবলেম আছে, দেন সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে পেশেন্টকে আমরা বোঝাই যে আপনার এই সমস্যাগুলো আছে, এগুলো সমাধান করতে হবে, যতগুলো সমস্যা ততগুলো সমাধান করতে হবে। দেন যদি সিভিয়ার কন্ডিশন থাকে, যে রোগী মুভমেন্ট করতে পারছে না, সেক্ষেত্রে আমরা হসপিটালে ভর্তি রাখছি 3 সপ্তাহের জন্য। 3 সপ্তাহ রেখে আমাদের টিম মেম্বার আছে, প্রত্যেকটা বিশেষজ্ঞ আছে, হার্টের জন্য হার্টের কার্ডিওলজিস্ট আছে, নাম আপনাদের ডায়াবেটিস বিশেষজ্ঞ আছে, মেডিসিন বিশেষজ্ঞ আছে, নিউরোলজিস্ট আছে। তো যেখানে যেটা দরকার আমাদের সমস্ত টিমরা কাজ করে সেই রোগীটাকে সুস্থ করার জন্য যার যেটা কাজ সেটা আমরা করে দিচ্ছি। এবং এসপি হাসপাতাল যেটা বলে কমপ্লিট সলিউশন দিচ্ছে, যে রিহ্যাবিলিটেশন, ব্যথা নিয়ে রোগী আসবে,
অচল রোগী সচল করে আমরা বের করবো, এটা হচ্ছে আমাদের এসপি হসপিটালের স্লোগান, যে এখানে সঠিক রোগ নির্ণয় হয়। আপনি মনে করেন 15 বছর ধরে আপনি রোগগ্রস্ত আছেন, কোনো আপনি সমাধান পাচ্ছেন না, কি অসুখ আছে জানেন না, এসপি হসপিটাল আসেন, মাত্র 2 ঘন্টা সময় দেবে, 2 ঘন্টার মধ্যে জানতে পারেন আপনার কি রোগ আছে। তো এটা কিন্তু খুবই ডিফিকাল্টিস, বাট আমাদের এসপি সম্ভব, কারণ এসপি হসপিটালের সমস্ত মেশিনপত্র আছে এবং উন্নত মানের মেশিন, যে বিষয়গুলোর কথা বলা হয় সেগুলো আসলে যেমন আমাদের যে এমআরআই মেশিনটা জাপানি সবচেয়ে ব্র্যান্ডেড কোম্পানির এমআরআই মেশিন, যেটা ওপেন এমআরআই। অনেক আছে ক্লোজ এমআরআই ঢুকতে ভয় পায়, যে কারণে আমরা ওপেন এমআরআই নিয়ে আসছি এবং লেটেস্ট মেশিন, যে কারণে রেজাল্টটা খুব চমৎকার এবং সাথে সাথে আমরা এমআরআইটা পেয়ে যাচ্ছি এবং যেভাবে করে। এবং বিএমডি যেটা আমরা আমেরিকান মেশিন নিয়ে এসেছি, যেটাতে এক্স্যাক্টলি যে রিপোর্টটা আসা উচিত পারফেক্টলি রিপোর্ট আসছে। সো আমাদের আসলে প্যাথোলজিক্যাল টেস্টটাও খুবই উন্নত, মানে এ গ্রেডের প্যাথোলজি সেন্টার আমাদের এসপি হসপিটাল। আসলে যে কমপ্লিট, যেটা আমরা কোয়ালিটিতে আমরা কখনোই কম্প্রোমাইজ করছি না, যে কোয়ালিটি কন্ট্রোল আমাদের প্রথম শর্ত, রোগীকে ডায়াগনোসিস করা, সঠিক রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা, তার জন্য যা যা করার দরকার আমরা করছি, কারণ পেশেন্টের গার্জিয়ান হিসেবে আমরা কাজ করছি। আমরা মনে করি একজন চিকিৎসক একজন পেশেন্টের সবচেয়ে বড় গার্জিয়ান, কারণ চিকিৎসক যদি দায়িত্ব নেয় পেশেন্টের কিন্তু কোনো টেনশন না, এমনকি পেশেন্টের জন্য কোনো অ্যাটেন্ডেন্স থাকারও দরকার না। এসপি হসপিটালে অ্যাটেন্ডেন্স ছাড়া কিন্তু আমাদের 80% রোগী আছে যারা নিজের রোগী একাই থাকে, আমাদের লোকজন সমস্ত সার্ভিস দিচ্ছে। সো আমাদের এখানে অ্যাটেন্ডেন্স থাকা দরকার। একেবারে সংক্ষেপে জানবো, এটা হচ্ছে শ্যামলী রিং রোড, যেটা আমরা বলি এসপি হসপিটাল, শ্যামলী রিং রোড, আদাবর থানার পাশেই এসপি হসপিটাল। এখানে এটা আমাদের আসলে 20-21 বছর বয়স আমাদের হসপিটালের। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষার প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোমর ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে। আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি যারা দেখছেন, নিয়মিত কিন্তু অনুষ্ঠানটি হচ্ছে এবং কোমর ব্যথা নিয়ে অবশ্যই বাসায় বসে থাকা যাবে না, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।